ফলে 2021 সালে যখন রেজাল্ট বের হয় 2রা মে 2021, তারপর থেকে আমার বাড়ি এবং আমার ওপরে এবং আমার পরিবারের ওপরে অকথ্য অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার চালানো হয় তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীর দ্বারা। আমার নাম রাজা সাহা। আমি মাথাভাঙা 2 নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার স্থায়ী বাসিন্দা এবং আমার জন্ম এবং আমার পড়াশোনা এবং আমার কর্মক্ষেত্র মেইনলি মাথাভাঙা কেন্দ্রিক। তো আমি খুব অ্যাক্টিভলি পার্টির সঙ্গে অর্থাৎ বিজেপি পার্টির সঙ্গে যুক্ত হই 2018 সনের পর থেকে। এবং নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 2014 সনে আসে, ঠিক তার পরবর্তীকালে নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বুদ্ধ হয়েই আমি পার্টিতে যোগদান করার একটা সিদ্ধান্ত নেই। এবং সেই ক্ষেত্রে আমি 2018 সালে পর থেকে আমি অ্যাক্টিভলি বিজেপিতে জয়েন করি এবং বিজেপি করি একজন কর্মী হিসাবে। এবং পরবর্তীকালে আমি মণ্ডল কমিটিতে যোগদান করি এবং বিভিন্ন কার্যকলাপ করি। তো যাই হোক, 2019-এ রেজাল্ট ভালো হওয়ার পর 2021-এর বিধানসভায় যখন আমাদের প্রার্থী ছিলেন সুশীল বর্মন, তার হয়ে আমরা প্রচার করি ওয়ার্ডে এবং মাথাভাঙার বিভিন্ন প্রান্তে। এবং তার ফলে 2021 সালে যখন রেজাল্ট বের হয় 2রা মে 2021, তারপর থেকে আমার বাড়ি এবং আমার ওপরে এবং আমার পরিবারের ওপরে অকথ্য অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার চালানো হয় তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীর দ্বারা। বিভিন্নভাবে করা হয়। প্রথমত 2021 সালের 2রা মে যখন আমি মাথাভাঙা কলেজে কাউন্টিং হলে, সেই সময় আমার বাড়ির সামনে বাইক বাহিনী বাইক বাহিনী তার কিছু বোম ফাটায় আমার বাড়ির সামনে। আমি যাই হোক কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে আমি পালিয়ে যাই, সেই কাউন্টিং হল থেকেই আমি চলে যাই, বাইরে দিনহাটাতে চলে যাই, পালিয়ে যেতে বাধ্য হই। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় অর্থাৎ 2021-এর 2রা মে আমার বাড়িতে প্রায় 40 মিনিটের ওপরে তৃণমূলের হারমাদ বাহিনীরা, মেনলি আমার পাড়াতে সাগর দাস, তারপরে বিবেক সাহা, ডাকনাম বঙ্কু এবং আরও অন্যান্য তৃণমূলের কর্মীরা, এমনকি বাইরের কিছু মুসলিম বা হিন্দু কিছু তৃণমূলের হারমাদ বাহিনীরা প্রায় 40 মিনিট ধরে আমার বাড়ি ভাঙচুর করে, বাড়িতে তাণ্ডব তৈরি করে। এবং সেই তাণ্ডবে আমার বয়স্ক মা, আমার ভাই, আমার ভাই বউ, আমার ছোট ছেলে, আমার ভাইয়ের ছেলে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমি একাধিক আমার পরিচিত তৃণমূলের লোকেদেরও ফোন করেছি যাদের সঙ্গে আমার পরিচিতি ছিল, তারাও কোনোভাবে আমাকে সাহায্য সেদিন করেনি। তারপর যাই হোক, এইভাবে করে 2021 সাল তো এইভাবেই গেল। এবং তার ফলে মাথাভাঙা মিউনিসিপ্যালিটি অফিসে যদি কোনো কাজের জন্য আমি যেতাম, কোনো রকম পরিষেবার জন্য, সেক্ষেত্রে আমার পরিষেবাকে বাতিল করে দেওয়া হতো, শুধুমাত্র এই জন্য যে আমি বিজেপি জয়েন করছি, বিজেপি করি। আর অন্য কোনো কজ ছিল না। আমাকে আমার বাড়িতে আমি যদি একটা প্ল্যান পাস করার জন্য দিতাম, সেই প্ল্যানটা পাস করতো না, আমার প্ল্যানটা পাস করা হয়নি শুধুমাত্র বিজেপি করার জন্য। হোয়ারাস আজকে যখন 2024-এ যেদিনকে রেজাল্ট বের হলো, তার পরের দিন মাথাভাঙা মিউনিসিপ্যালিটি থেকে ফোন করে আমাকে বলে, দাদা আপনার প্ল্যানটা পাস করা হয়ে গেছে, আপনি জাস্ট কবে নেবেন বলেন। 2024-এ 4 মের পরের দিন 2026-এ। অথচ তার আগে পর্যন্ত দীর্ঘদিন আমার কোনো পরিষেবা চাইলে, কোনো রকম কোনো প্রবলেম হলে আমি অনেক দরখাস্ত দিচ্ছি, সেইগুলো আমার কাছে অ্যাপ্লিকেশনগুলো আছে, কিন্তু আমার কোনো কাজ তারা করে নাই, শুধু বিজেপি বাড়ার অপরাধে।
এরপর 2024 আসলো। 2024-এ না 2021-এর পরে 2024 লোকসভা ভোট। লোকসভা ভোটে ওদের আসন সংখ্যা বাড়লো, 29 আসন সংখ্যা হলো। আমাদের 12-তে আসলো, 18 থেকে কমে গেল। এরপরে আবার শুরু হলো সেই অত্যাচার। 2021-এ যে অত্যাচার করছে সেই অত্যাচারের সঙ্গে এখানে যোগ হয়ে গেল আমাকে 50,000 টাকা জরিমানা দিতে হবে বিজেপি করার জন্য। ইভেন এমন কথাও বলে যে বিজেপি করিস কর, কিন্তু 50,000 টাকা দিতে হবে, 1 টাকা কম নিব না। যখন আমরা টাকাটা দিতে অস্বীকার করি যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তখন আমার পড়ার ঘর, আমার ভাইয়ের গোডাউন, সমস্ত কিছু তারা কী করে তালা মেরে দেয়। তালা মেরে দিয়ে সেই চাবিটা কার কাছে দেয় না, বিজেপির তৃণমূলের যে মণ্ডলের মাথাভাঙার মণ্ডলের যে সভাপতি বিশ্বজিৎ রায়, তার বাড়িতে গিয়ে চাবিটা দিয়ে আসে। কারা? এই তৃণমূলের হারমাত বাহিনীরা। 2024-এ যখন লোকসভার ভোটের ঠিক রেজাল্ট বেরোনোর 5-6 দিন পর, রবিবার ছিল, 9 তারিখ সম্ভবত ছিল রেজাল্টের পর, 9 তারিখ, এবং রাত্রিবেলায় 9টার সময়। তারপর তারা আমরা যেখানে বাস করি তার ঠিক 100 মিটার দূরে, সেখানে এসে আবার তাণ্ডব শুরু করে 2024-এ রেজাল্টের পরে, যে টাকা দিতে হবে, 50,000 টাকা লাগবে, 1 টাকাও কম নিব না। এরপরে যখন আমরা দিতে অসমর্থ হই বা দিতে অস্বীকার করি, তখন আমাদের আবার বাড়ি ভাঙচুর শুরু করার জন্য উদ্যত হয়। ওরা বাড়ি ভাঙচুর, আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমাকে মারধর করে প্রচণ্ডভাবে। এমত অবস্থায় আমার বাড়ির মহিলারা যারা ছিল সবাই বার হয়ে আসছে। আমাদের মহিলাদের মধ্যে আমার দিদি ছিল, আমার দিদি আহত হয়। আমরা সঙ্গে সঙ্গে তারপরে হসপিটালাইজডও হই। সেদিন রাত্রিবেলায় হসপিটালে যাই প্রাথমিক চিকিৎসার জন্য। তো যাই হোক, এদের বিরুদ্ধে শুধুমাত্র এরা শাসক গোষ্ঠীর আশ্রিত থাকার জন্য এদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনোভাবে কোনো স্টেপ নেয় নাই। কেউ কোনোভাবে, পুলিশ আসছিল আধা ঘন্টা পরে আমার এই ঘটনা 2024-এর, কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভলি কোনো রকমভাবে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। বরং তারা পরের দিন সকালবেলায় হুমকি দেয় যে এবার তো শুধু ট্রেইলার দেখালাম, 2026 যখন বিধানসভার পরে সব কাইটে রাখবে। সেই সময় আপনি কোনো অভিযোগ করেননি থানায়? আমি একটা জেনারেল ডায়েরি করেছিলাম। হ্যাঁ, আমাদের যারা বিজেপির যারা সভাপতি, সেক্রেটারি, অর্থাৎ এই সম্পাদক, জেলা সম্পাদক, তাদের সহযোগিতায় আমরা কিন্তু জিডি করেছিলাম, কিন্তু পুলিশ সেইভাবে কোনো স্টেপ নেয়নি, ওইভাবে করেই আছে। এখন 2024-এর পরে, 26-এর পরে হয়তো এখন কোনো একটা স্টেপ হচ্ছে, কিন্তু তারা সবাই পলাতক, কেউ নেই, কোনো বাড়িতে নেই, ওদেরকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। এবং আমার ধারণা যে আমার এই ঘটনার সমস্ত কিছুর পেছনে বিশ্বজিৎ রায়, যিনি তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, মণ্ডল সভাপতি ছিলেন, এবং যুব সভাপতি নয়নজ্যোতি সাহা, তাদেরই সম্ভবত সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। এটা আমার ধারণা হওয়ার কারণ যে এরা, এই যে গুলটু বঙ্কু, এরা সবসময় এদের সঙ্গেই থাকতো, এদের সঙ্গেই প্ল্যান করতো, এদের সঙ্গেই দেখা যেত। নয়নজ্যোতি সাহা, এদের সঙ্গেই সবসময় কিন্তু এরা থাকতো। এবার একটা প্রশ্ন প্রাথমিকভাবেই আসে, যেটা হচ্ছে আপনি জেনারেল ডায়েরি করেছিলেন। পুলিশ নিয়ম অনুযায়ী কোনো জেনারেল ডায়েরিতে যদি এরকম ক্রিমিনাল অফেন্সের আভাস পাওয়া যায়, পুলিশ তাহলে সেটা তদন্ত করে তারা কিন্তু এফআইআর সেটা রুজু করে, এটাই নিয়ম। সেটাও কোনো তাদের তৎপরতা দেখা যায়নি। তাহলে বলুন। তো এইভাবে করেই চলছিল। এখন যেমন 2026 যখন আমরা 4 মে যখন রেজাল্ট বেরোয়, রেজাল্টের আগে পর্যন্ত এরা কিন্তু ভাবছিল যে আবার কিছু একটা করা হবে, কিন্তু যখন 2026-এর রেজাল্ট হলো, ঠিক দুপুর 12টা বা 1টার পরে এদেরকে আর তারপর থেকে এখন পর্যন্ত দেখা যায়নি, এবং কোনো খোঁজ খবর এদের নেই। এখন জানি না ভবিষ্যতে কি হবে, এবং আশা করি যে অবশ্যই একটা চরম সিদ্ধান্ত হবে। এবং আমি আশা রাখি যে এইগুলোর বিরুদ্ধে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে আগামী দিনে
কেউ যেন কারোর সঙ্গে এই ধরনের একটা আচরণ, এইরকম হারমাদ, এরকম বাড়িঘর ভাঙা, বাড়ির লোকজনকে ভয় দেখানো, এটা যেন কেউ করার সাহস না পায়, এরকম শাস্তি আমি এদেরকে কামনা করি এবং আশা করি হয়তো এরকম কিছু একটা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ছেলেগুলো, এই হারমাদ বাহিনী যারা, তারা যেন কোনোভাবেই আমাদের এই বিজেপিতে কোনোভাবেই তারা যেন যোগদান করতে না পারে। যদিও এটা কিন্তু ফেসবুকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাকাউন্টে, যে কিছু কিছু তৃণমূলের হারমাদ বাহিনীরা বিজেপির বিভিন্ন সভাতে, বিভিন্ন জায়গাতে কিন্তু কম বেশি দেখা যাচ্ছে, কারণ তারা বিজেপির সঙ্গে গা ভাসানোর চেষ্টা করছে। তবে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে কোনো রকম কোনো হারমাদ বাহিনীকে কোনো রকমভাবে বিজেপিতে কোনো জায়গা হবে না, একদম দরজা চিরকালের জন্য এখন পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ, ক্লোজ চিরকালের জন্য আশা করি থাকবে। এবং তাহলেই হয়তো আমাদের যেটা একটা সুন্দর একটা সোনার বাংলা গড়ে তোলা, সেটার স্বপ্ন তাহলে পরেই আমি আশা করি সম্ভব, যদি এদেরকে কোনোভাবে জলে স্থান নেওয়া না যায়। কারণ তারা কিন্তু এসে একই কাজ করবে, তারাও কিন্তু দলে এসে ওই একই কাজ করবে যেটা তৃণমূলে ওরা থেকে করছে, দীর্ঘদিন যাবৎ করছে। এবং শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের পাড়াতে বহু বাড়িতে, বহু জায়গায় এরা তোলাবাজি করছে, এরা টাকা পয়সা নিচ্ছে, প্রচুর কমপ্লেন এদের নামে রয়েছে এবং সারা মাথাভাঙা জুড়ে এদের নামে প্রচুর কমপ্লেন রয়েছে। এখন দেখা যাক যে আগামী দিনে কি হয়। তবে আশা রাখি যে যেহেতু বিজেপি সরকার আসছে, যা হবে এখন থেকে সেটা খুব অনেস্টলি এবং খুব ভালোই হবে, এটাই আশা রাখছি। নমস্কার।